চ্যাপ্টারের নাম প্রাস ও প্রাসের গতি। প্রথমে আমরা দেখব প্রাস কি জিনিস, প্রাসের গতি বা কি, বা প্রাসের গতিপথ কিরকম হয়। একটা বস্তুকে যখন একটা নির্দিষ্ট বেগ দিয়ে ছুড়ে দেওয়া হয় তখন দেখা যায় বস্তুটা এইভাবে গিয়ে মাটিতে পড়ে। তাহলে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে বস্তুটাকে ছোড়া হলো, যে বিন্দু থেকে ছোড়া হলো সেই বিন্দুটার নাম দিলাম ও। বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালো, এই বিন্দুটার নাম দিলাম এ, এবং এক সময় মাটিতে গিয়ে পৌঁছালো, এই বিন্দুটার নাম দিলাম বি। এই যে বস্তুটাকে ছোড়া হলো, এই বস্তুটাকে আমরা বলবো ছিল প্রাস। আর বস্তুটার গতিটাকে বলবো আমরা প্রাসের গতি, এবং যে পথে বস্তুটি যাচ্ছে সে পথটিকে বলবো আমরা প্রাসের গতিপথ। এই প্রাসের গতিপথকে আমরা প্রাসের সঞ্চার পথও বলি। এর আগে আমরা দেখেছি একমাত্রিক গতি, যেরকম একটা বস্তুকে যখন আমরা উল্লম্ব দিকে একটা নির্দিষ্ট বেগে ছুড়বো আমরা, তখন বস্তুটা উপর দিকে যাবে এবং বস্তুর অবস্থান প্রকাশের জন্য এখানে একটি স্থানাঙ্কের প্রয়োজন, এবং এটি হচ্ছিল একমাত্রিক গতি, অর্থাৎ একটা অক্ষ বরাবর বস্তুটি গতিশীল। কিন্তু যখন আমরা একটা বস্তুকে ছুড়ব, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, একটা বস্তুকে যখন আমরা ছুড়ব তখন বস্তুটা এইভাবে গিয়ে পড়ছে। তাহলে বস্তুর অবস্থানটা প্রকাশের জন্য আমাদের এখানে দুটো স্থানাঙ্ক দরকার, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ও কতটা গেল এবং ওয়াই বরাবর কতটা গেল। তাহলে এটা ছিল দ্বিমাত্রিক গতির উদাহরণ। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রাসের গতি হচ্ছিল দ্বিমাত্রিক গতির উদাহরণ। তা প্রথমে আমরা দেখি প্রাস কি জিনিস। প্রাস হচ্ছিল যে বস্তুটাকে ছোড়া হচ্ছে সেটাকে বলবো আমরা প্রাস। তাহলে অনুভূমিকের সাথে যে কোনো কোণে কোনো বস্তুকে যে কোনো দিকে ছোড়া হলে তাকে প্রাস বলে। তাকে বলতে এখানে বস্তুটিকে। ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল। তাহলে অনুভূমিকের সাথে আমরা কি করছি, এখানে থিটা অ্যাঙ্গেলে একটা বস্তুকে ছুড়ে দিয়েছি, সুতরাং এই বস্তুটি হচ্ছিল প্রাস। এবার কোন বিন্দু থেকে আমরা ছুড়লাম, ও বিন্দু থেকে। এই বিন্দুটাকে আমরা বলবো ছিল প্রক্ষেপ বিন্দু। এর ইংরেজি নাম হচ্ছিল পয়েন্ট অফ প্রজেকশন। তো যে বিন্দু থেকে প্রাসকে প্রক্ষেপ করা হয় তাকে প্রক্ষেপ বিন্দু বলে।
তাহলে আমাদের যে ছবিটা আমি এঁকেছি আর কি, সেই ছবিতে আমাদের ও হচ্ছিল প্রক্ষেপ বিন্দু। এরপর আসছে হচ্ছে আমরা প্রক্ষেপ বেগ। আমরা এখানে ইউ বেগে বস্তুটিকে ছুড়েছি, তাহলে এই ইউটা হচ্ছিল প্রক্ষেপ বেগ। এটাকে বলবো আমরা ভেলোসিটি অফ প্রজেক্টাইল। বা ভেলোসিটি অফ প্রজেকশন। প্রাসকে যে বেগে প্রক্ষেপ করা হয় তাকে প্রাসের প্রক্ষেপ বেগ বলে। তাহলে আমরা প্রাস কি জিনিস, প্রাসের গতি কি জিনিস, প্রাসের গতিপথ কি জিনিস, প্রক্ষেপ বিন্দু কি, প্রক্ষেপ বেগ কি, এটুকু শিখলাম আমরা। এরপর ছিল প্রক্ষেপ কোণ। প্রক্ষেপ কোণ মানে হচ্ছিল যে অনুভূমিকের সাথে যে কোণে বস্তুটিকে ছোড়া হয় সেই কোণটাকে বলবো আমরা প্রক্ষেপ কোণ, অর্থাৎ থিটাটা হচ্ছিল এখানে প্রক্ষেপ কোণ। অর্থাৎ প্রাসকে অনুভূমিকের সাথে যে কোণে প্রক্ষেপ করা হয় তাকে প্রক্ষেপ কোণ বলে। নেক্সট আসছে হলো প্রক্ষেপ সীমা। এটাকে আমরা বলি হচ্ছিল প্রক্ষেপ কোণটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আর প্রক্ষেপ সীমাটাকে আমরা বলি হচ্ছিল রেঞ্জ অফ প্রজেকশন। এটাকে হরিজন্টাল রেঞ্জও বলা হয়। এটাকে ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়, সেটা আগে বলে রাখলাম। এই প্রক্ষেপ সীমাটা কি জিনিস না, যখন আমরা একটা বস্তুকে ছুড়ি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তখন বস্তুটা এইভাবে গিয়ে মাটিতে পড়ে। তাহলে অনুভূমিক দিকে এই যে দূরত্বটা যাচ্ছে এটাকে বলবো আমরা প্রক্ষেপ সীমা। অর্থাৎ যে বিন্দু থেকে ছোড়া হচ্ছে আর যে বিন্দুতে গিয়ে আবার মাটি স্পর্শ করছে, এই যে অনুভূমিক দূরত্বটা এটাকে বলবো আমরা প্রক্ষেপ সীমা। অর্থাৎ আমরা বলতে পারি ও থেকে বি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছিল প্রক্ষেপ সীমা। তাহলে প্রাসকে প্রক্ষেপ করার পর ভূমিতে ফিরে আসা পর্যন্ত প্রাস অনুভূমিক দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে প্রাসের প্রক্ষেপ সীমা বলা হয়।
প্রক্ষেপ সীমাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি। এরপর ছিল চলনকাল বা উত্থিতিকাল। এটাকে আমরা ইংরেজিতে বলি টাইম অফ ফ্লাইট। এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করব। অর্থাৎ এই ও বিন্দু থেকে প্রাসটিকে ছোড়ার পর প্রাসটি যতক্ষণ আকাশে থাকে বা বায়ুতে থাকে সেই সময়টাকে আমরা বলবো ছিল চলনকাল বা উত্থিতিকাল। অর্থাৎ ও বিন্দু থেকে ছোড়ার পর থেকে বি বিন্দুতে পৌঁছানো পর্যন্ত যতক্ষণ সময় লাগে প্রাসটি, সেই সময়টিকে আমরা এখানে বলছি হচ্ছিল চলনকাল। অর্থাৎ যতক্ষণ ও বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে লাগে যতক্ষণ সময়, সেই সময়টাকে আমরা বলবো ছিল চলনকাল। অর্থাৎ প্রাসকে প্রক্ষেপ করার পর ভূমিস্পর্শ করা পর্যন্ত যে সময় বায়ুতে থাকে তাকে চলনকাল বলে। আর প্রাসটি সর্বাধিক যে উচ্চতায় ওঠে তাকে আমরা সর্বাধিক উচ্চতা বলবো। এটাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের এই এসি দূরত্বটা হচ্ছিল সর্বাধিক উচ্চতা। তাহলে এই সংজ্ঞাগুলি আমাদের জানতে হবে, তাহলে আমরা পরবর্তী স্টেপগুলি করতে পারবো। এবার প্রাসের গতি সম্পর্কে আমি একটা কথা বলি। এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। বস্তুটিকে ইউ বেগে ছুড়ে দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ওটা ছিল আমাদের পয়েন্ট অফ প্রজেকশন। এবার এই ইউ এর দুটো কম্পোনেন্ট হতে পারে। একটা ছিল অনুভূমিক উপাংশ এইটুক, এটা হচ্ছে ইউ কস থিটা। আরেকটা হবে ছিল উল্লম্ব উপাংশ ইউ সাইন থিটা। অর্থাৎ এই ইউ সাইন থিটা আর ইউ কস থিটার লব্ধিটাই হবে ছিল আমাদের ইউ। এই অনুভূমিক বেগ ইউ কস থিটার জন্য প্রাসটি অনুভূমিক দিকে যাবে, আবার ইউ সাইন থিটার জন্য উপর দিকে উঠবে। এই জন্য এটা দ্বিমাত্রিক গতি। অর্থাৎ অনুভূমিক দিকেও যাচ্ছে আবার উল্লম্ব দিকেও যাচ্ছে। এবার যখন প্রাসটি এখানে পৌঁছালো, এই অনুভূমিক বেগ যা ছিল তাই থাকবে, অনুভূমিক বেগের কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ অনুভূমিক দিকে কোনো বল নেই। যেহেতু অনুভূমিক দিকে কোনো বল নেই, অনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই, আর যেহেতু ত্বরণ নেই বেগ পরিবর্তন হবে না। সুতরাং অনুভূমিক দিকে বেগটা একই থাকবে ইউ কস থিটা। কিন্তু যেহেতু আমাদের অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে এবং প্রাসটি অভিকর্ষজ বলের বিরুদ্ধে উপর দিকে উঠছে, তার জন্য আমাদের উল্লম্ব বেগটা ক্রমশ কমবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে হওয়াতে উল্লম্ব বেগটা ক্রমশ কমবে।
এখানে আমাদের উল্লম্ব বেগটা ছিল এইটা। এই উল্লম্ব বেগ আর এই অনুভূমিক বেগের যে আমাদের লব্ধিটা, সেই লব্ধিটাই হচ্ছিল আমাদের এই পথের স্পর্শক বরাবর কাজ করবে। অর্থাৎ এই বিন্দুতে বেগটা ছিল এইটা, যার দুটো উপাংশ, একটা ইউ কস থিটা আর একটা ছিল উল্লম্ব উপাংশ। এই ইউ কস থিটা উপাংশটা আগে যা ছিল এখনো তাই আছে। এরপর যখন প্রাসটা সর্বাধিক উচ্চতায় উঠল বি বিন্দুতে, তখনও কিন্তু অনুভূমিক বেগটা একই আছে, যেহেতু অনুভূমিক দিকে কোনো বল নেই। কিন্তু অভিকর্ষজ বলের বিরুদ্ধে উঠতে উঠতে বি বিন্দুতে পৌঁছানোর পর ওর উল্লম্ব বেগটা শূন্য হয়ে গেছে, তার মানে ও আর উল্লম্ব দিকে উঠবে না। সুতরাং এইটাই হচ্ছিল ওর সর্বোচ্চ উচ্চতা, এর বেশি আর ও উঠতে পারছে না। তাহলে বি বিন্দুতে আমাদের উল্লম্ব বেগ শূন্য, এই কথাটা মনে রাখতে হবে। এরপর কি হচ্ছে, অভিকর্ষজ বলের দরুন ও নিচের দিকে নামছে। যখন নিচের দিকে নামছে, অনুভূমিক বেগ যা ছিল তাই থাকবে, কিন্তু উল্লম্ব বেগটা বি বিন্দুতে শূন্য ছিল, কিন্তু যখন এখানে আসছে নিচের দিকে, তখন উল্লম্ব বেগটা ক্রমশ বাড়ছে, যেহেতু এবার ও অভিকর্ষজ টানে নিচের দিকে নামছে। এবং এই দুটো বেগের লব্ধিটাই হচ্ছিল এই স্পর্শক বরাবর কাজ করবে। এইভাবে নামতে নামতে যখন ও এ বিন্দুতে এসে পৌঁছাবে, তখনও অনুভূমিক বেগ ইউ কস থিটাই থাকবে, আর উল্লম্ব বেগ শুরুতে যা ছিল সেই ইউ সাইন থিটা আবার ফিরে পাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বায়ুর কোনো বাধা নেই, যার জন্য আমার প্রাসের শক্তিরও কোনো পরিবর্তন হচ্ছে না। সেই জন্য প্রাথমিক উল্লম্ব বেগ বা অনুভূমিক বেগ যা ছিল, চূড়ান্ত উল্লম্ব বেগ অনুভূমিক বেগ একই আছে। তাহলে এখানে একটা কথা আমরা লিখতে পারি যে প্রাসটির অনুভূমিক বেগ কত, মানে ইউ কস থিটা। এবার যেহেতু অনুভূমিক দিকে কোনো বল কাজ করে না, এই ইউ কস থিটাটা যাত্রাপথে সর্বত্রই একই থাকে। তাহলে ইউ কস থিটা অর্থাৎ অনুভূমিক বেগ যাত্রাপথের সর্বত্র সেম থাকে। অর্থাৎ পরিবর্তন হয় না। তার মানে আমরা বলতে পারি যে প্রাসটি ইউ কস থিটা অনুভূমিক বেগে গতিশীল এবং অনুভূমিক দিকে সমবেগে গতিশীল। সুতরাং অনুভূমিক দিকে যত সমীকরণ ব্যবহার করব আমরা, সমবেগের সমীকরণ S = VT ব্যবহার করব, এবং অনুভূমিক দিকে সমবেগে গতিশীল, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো উল্লম্ব বেগটা ইউ সাইন থিটা, এটা হচ্ছে ওর উল্লম্ব বেগ। এই বেগটা কিন্তু আমাদের পরিবর্তনশীল, যখন ওঠে তখন অভিকর্ষের বিরুদ্ধে ওঠে, তার জন্য কমে, এবং নামার সময় অভিকর্ষের দিকে নামে বলে এটা বাড়ে। তাহলে এটা ছিল পরিবর্তনশীল। ও থেকে বি পর্যন্ত উল্লম্ব বেগের মান ক্রমশ
করতে থাকে। তারপরে কি হয়, বি বিন্দুতে উল্লম্ব বেগের মানটা 0 হয়, এটা মাথায় রাখতে হবে সবসময়। এবং বি থেকে এই বিন্দুতে পৌঁছানোর সময় কি হয়, উল্লম্ব বেগটা আবার বাড়তে থাকে। তাহলে ওর গতিপথটাকে আমরা বিশ্লেষণ করে নিলাম, এবং বিশ্লেষণ করার সময় আমার এই পয়েন্টটা মাথায় রাখতে হবে যে অনুভূমিক বেগ সর্বত্র একই থাকে, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং অনুভূমিক দিকে সমবেগে গতিশীল হয়, এই কথাটা মাথায় রাখতে হবে। আর বি বিন্দুতে উল্লম্ব বেগের মান 0 হয়, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর নেক্সট ভিডিওতে আমরা সর্বাধিক উচ্চতা, চলনকাল, প্রক্ষেপ সীমা এগুলি নির্ণয় করব। তাহলে ফার্স্ট ভিডিওতে আমরা প্রাসের গতি সম্পর্কে বললাম, বিভিন্ন সংজ্ঞাগুলি বললাম এবং পুরো গতিপথটাকে বিশ্লেষণ করে তোমাদের বোঝালাম। এটা ভালো করে দেখার পর তোমরা নেক্সট পোর্শনটা বুঝতে পারবে।